আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর একজন আমার হাত মুচড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেখ বাবুলাল, শেখ হাসিবুররা আবার অ্যাকশনে এবং খোদ হাওড়া জেলা উলুবেড়িয়া, নবান্নের জেলা হাওড়া জেলায় শেখ বাবুলাল, শেখ হাসিবুররা আবার অ্যাকশনে। আবার একটা প্রায় অভয়াকাণ্ড ঘটল। একটাই বাঁচোয়া কন্যা এখনও সুরক্ষিত, যার বক্তব্য দিয়ে আজকের এই বাংলা বার্তার এই পর্বের এই প্রতিবেদন শুরু করলাম। কি হয়েছিল ঘটনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে গাইনি বিভাগে ভোর রাতে একজন মহিলাকে নিয়ে এই শেখ বাবুলাল গিয়েছিলেন। 10 জনের বাহিনী গিয়েছেন। সেখানে ডাক্তারের ওপর কোন ভাষায়, মহিলা ডাক্তারকে কোন ভাষায় থ্রেটনিং দেওয়া হয়েছে, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে আমি শোনাবো, আমি দেখাবো। কিন্তু তার আগে একটা মৌলিক প্রশ্ন। আচ্ছা, অভয়াকাণ্ড কতদিন আগে ঘটে গেছে? 9ই আগস্ট 2024। তারপর 9ই আগস্ট থেকে আরেকটা 9ই আগস্ট এসছে 2025। তারপর সেপ্টেম্বর গেছে, অক্টোবর গেছে, প্রায় 2.5 মাস গেছে। অর্থাৎ প্রায় 14.5 মাস বাদে আবার একটা অভয়াকাণ্ড এই পশ্চিমবঙ্গের মুখে ঘটল, যার কাহিনী আজকের এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য যে বিষয়টা আপনাদের শোনাবো, সেই কন্যার বক্তব্য আপনাদের শোনাবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সাহস, এই শক্তি শেখ বাবুলাল পাচ্ছেন কী করে? শেখ বাবুলালের প্রফেশন কি? টেম্পোরারি হোমগার্ড। শেখ বাবুলাল টেম্পোরারি হোমগার্ড। আর যে সঞ্জয় রায়, যাকে অভিযুক্ত করে শেষ পর্যন্ত জেলে পোড়া হয়েছে, তাকে আজীবন জেল খাটার নিদান দিয়েছে আদালত, সেই সঞ্জয় রায় ছিল কলকাতা পুলিশের অধীন সামান্য সিভিক ভলেন্টিয়ার। আর এই শেখ বাবুলাল হচ্ছে রাজ্য পুলিশের অধীন বা উলুবেড়িয়া পুলিশের অধীন টেম্পোরারি হোমগার্ড, যা এখনও পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে। তার সঙ্গে আরও একজন গ্রেফতার হয়েছে, তার নাম হচ্ছে শেখ হাসিবুর। শেখ বাবুলাল, শেখ হাসিবুর দুজনে গ্রেফতার হয়েছেন ওই ডাক্তারকে ভয় দেখানো, একজন মহিলা ডাক্তারকে অশালীন ভাষায়, কুরুচিকর ভাষায়। আমি সেই ভিডিওটা দেখাবো। মানে ভদ্রমহিলা কাঁদছেন, প্র্যাকটিক্যালি লিটারালি মিডিয়ার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। কিন্তু এই পরিস্থিতি বাংলায় হবে কেন? আমি বলছি বাংলার মানুষের কাছে এই পরিস্থিতি হবে কেন? একটু ভালো করে ভেবে দেখুন তো। আমি যখন এই প্রতিবেদন পেশ করছি তার কয়েকদিন আগে 9ই অক্টোবর আমি একটা রিপোর্ট পেয়েছিলাম, যে রিপোর্টটায় দেখা যাচ্ছে রাজ্য সরকার ক্যাবিনেটে 1514 জন রাতের সাথী অ্যাপয়েন্ট করছেন। 1514 জন রাতের সাথী বলতে কি? এজেন্সির মারফতে 1 বছরের জন্য হসপিটালগুলোকে পাহারা দেওয়ার জন্য। আচ্ছা, বলুন তো এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে পাহারায় কারা আছেন? আমি যতদূর জানি সেন্ট্রাল ফোর্স আদালতের নির্দেশে আছে। সেন্ট্রাল ফোর্সের বিকল্পকে 75 জন এজেন্সির মারফত কন্ট্রাকচুয়াল কর্মী নিযুক্ত। আচ্ছা, এই টেম্পোরারি হোমগার্ড কি পার্মানেন্ট স্টাফ না কন্ট্রাকচুয়াল স্টাফ? পুলিশের টেম্পোরারি হোমগার্ড হচ্ছে পুলিশের পার্মানেন্ট কন্ট্রাকচুয়াল স্টাফ। টেম্পোরারি হোমগার্ড আর হোমগার্ডের তফাৎ কি? টেম্পোরারি হোমগার্ড অস্থায়ী। সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে টেম্পোরারি হোমগার্ডের তফাৎ কি? একজন সিভিক ভলেন্টিয়ার মাইনে পান 10,000 টাকা, কেটে কুটে 9,500 টাকা। আর টেম্পোরারি হোমগার্ড মাইনে পান 18, 18,500, 19,000 টাকা। তাহলে সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে টেম্পোরারি হোমগার্ডের তফাৎ কি? সিভিক ভলেন্টিয়াররা হচ্ছেন কম তৃণমূল, আর টেম্পোরারি হোমগার্ডরা হচ্ছে বেশি তৃণমূল। অর্থাৎ একই কাজ করে একজন সিভিক ভলেন্টিয়ারকে 10,000 টাকা দেওয়া হয়, একজন টেম্পোরারি হোমগার্ডকে 18,500, 19,000 টাকা দেওয়া হয়েছে। যে বেশি তৃণমূল সেজন্য তাকে দেওয়া হয়েছে। এই শেখ বাবুলালের পরিচয়টা জানার চেষ্টা করছিলাম, দেখছিলাম তিনি উলুবেড়িয়ার বাসিন্দা এবং ওখানকার সংখ্যালঘু মোর্চার সভাপতি, অন্তত মিডিয়া যে রিপোর্ট করেছে। সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ বাবুলাল সে ভোর রাতে গিয়ে হসপিটালের ভেতরে ডাক্তারকে পরিষ্কার বলছেন যে আমি পুলিশ অফিসার। পরবর্তীকালে গ্রেফতার করার পর দেখা যায় তার পরিচয় হচ্ছে টেম্পোরারি হোমগার্ড, অর্থাৎ সেই পুলিশের লোক। সঞ্জয় রায়ও পুলিশের লোক, শেখ বাবুলালও পুলিশের লোক। একজন সিভিক ভলেন্টিয়ার, একজন হচ্ছে টেম্পোরারি হোমগার্ড। 14.5 মাস বাদেও আজকে এই পরিস্থিতি বাংলায় থাকার পেছনে কারণ হচ্ছে প্রশাসন বলে কিছু এ রাজ্যে নেই। খোদ হাওড়া জেলা, যেখানে নবান্ন আছে, আমি এটা ভাবার চেষ্টা করছিলাম সেই নবান্নের অধীন, মানে প্র্যাকটিক্যালি সারা রাজ্যটাই নবান্নের মানে অপশাসনের অধীন। আবার নবান্ন থেকে মানে জানলা দিয়ে দেখা যায় উলুবেড়িয়া, সেই উলুবেড়িয়ায় এই ঘটনা ঘটছে একটা সরকারি মেডিকেল কলেজ হসপিটালে। তো সিকিউরিটি বলছেন, মহিলা গ্রুপটি স্টাফ বলছেন আমরা সেফ ফিল করছি না। ডাক্তার কোনো হাউ হাউ করে কাঁদছেন, সেটাও আপনাদের শোনাবো। অভয়া থেকে কোনো শিক্ষা নিইনি। তার কারণ এ রাজ্যের প্রশাসন সঞ্জয় রায়কে জেলে পুরে মনে করেছিল যে সেই একমাত্র অপরাধী, এবং সঞ্জয় রায় যে একমাত্র অপরাধী সেটা আদালতও প্র্যাকটিক্যালি
আর তার মধ্যে খুব বেশি ঢোকেনি। আমি কোনো আদালতের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি। সিবিআই কী করেছে? আজকে প্রশ্ন আসবে না যে যদি বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা, বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ কী ছিল? অভয়াকাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করেছিল, বডি চৌপাট করে বাবা মার অমতে দেহ দাহ করে দিয়েছিল। ওয়েলডান বয়েজ বলা পানিহাটি সেই কুখ্যাত নান্টু, আপনারা জানেন কী কাণ্ড করেছেন। সেটা আজকে ইতিহাস না, সেটা আজকে বর্তমান। আজকে সেই দিন যদি বিনীত গোয়েলের ফোনটাকে সিবিআই তদন্তের পাওয়ার পর, রায় পাওয়ার পর সরাসরি যদি ফোনটাকে নিয়ে বিনীত গোয়েলকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতেন, ইন্দিরা মুখোপাধ্যায় ফেক প্রেস কনফারেন্স করেছেন, তাকে যদি তার ফোনটা নিয়ে তাকে যদি শেষ পর্যন্ত একটা কাস্টোডিয়াল ইন্টারোগেশন সিবিআই করতো, অভিষেক গুপ্তা যার সম্বন্ধে অভিযোগ, যিনি গিয়ে টাকা দিয়ে অভয়ের বাবার মুখটা বন্ধ করাতে চেয়েছেন, তার যদি কাস্টোডিয়াল ইন্টারোগেশন হতো, তাহলে মেসেজটা যেত ওই টেম্পোরারি হোমগার্ড পুলিশের কাছেও, কনস্টেবলদের কাছেও, যে দেয়ার ইজ এ স্টেট ল অ্যান্ড অর্ডার যেখানে আছে, যেখানে আমার কলকাতা পুলিশ কমিশনারও ছাড় পাচ্ছে না। কিন্তু সেই কলকাতা পুলিশ কমিশনার কোথায়? এসটিএফ এর প্রধান। আলটিমেটলি মেসেজ ইজ ক্লিয়ার যে যত বড় অপরাধী হও না কেন, তার বিচার হবে না। অভয়ের বাবা মার কান্না শুকিয়ে পাথর হয়ে গেছেন। সে ভদ্রলোক ভদ্রমহিলা কীভাবে আছেন কেউ আমরা জানি, কেউ খবর রাখি বলুন তো দাঁড়িয়ে। আমি প্রশ্নটা নিজেকে মাঝে মাঝে করছি বলেই বলছি যে এই ডাক্তার কন্যার বক্তব্য, ভয়ঙ্কর ভিডিও সেখানে শোনাবো। আমি দেখছিলাম 1514 জন কন্ট্রাকচুয়াল কর্মী নেওয়ার জন্য 9ই অক্টোবর ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। কবে? প্রায় 14.5 মাস বাদে। এবং দ্যাট টু পিজিতে 122 জন। পিজিতে কি 122 জন নেওয়া হবে কন্ট্রাকচুয়াল কর্মী, এজেন্সি রান। আমি সেটাতে আসছি। আমি দেখছিলাম যে এনআরএস, ন্যাশনাল মেডিকেল, কলকাতা মেডিকেল কলেজে 75 জন এই ধরনের রাতের সাথী রক্ষী নেওয়া হবে। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 75 জন এই ধরনের কন্ট্রাকচুয়াল কর্মী নেওয়া হবে। কত মাইনে দেয় একজন কন্ট্রাকচুয়াল কর্মীকে? তার এজেন্সি কত মাইনে দেয়? 10,000, 15,000, 19,000, 20,000 ধরলাম, তাও দেয় না। 10-12 হাজারের মধ্যে মাইনে দেয়। এবার এই কন্ট্রাকচুয়াল কর্মী কে হন? তৃণমূলই হন, পরিষ্কার। আমরা যেখান থেকে দাঁড়িয়ে প্রতিবেদন পেশ করছি তার খুব কাছে স্বাগত দত্ত মেডিকেল কলেজ হসপিটাল। সমস্ত এজেন্সিগুলোতে লোক রিক্রুটেড সব মদন মিত্রর লোক। এবার তাদের তো কোনো দায়বদ্ধতা থাকে না। একটা সরকারি মেডিকেল কলেজ হসপিটালে যদি পার্মানেন্ট স্টাফ, যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, যদি এক্স মিলিটারি পার্সনদেরও দেওয়া হয়, যদি ওয়েল ট্রেন্ড কর্মীদের একদম পরীক্ষা বিজ্ঞাপন নিয়ে চাকরি দিয়ে তার অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা যায়, তখনই তো তার আন্ডারে একটা ল অ্যান্ড অর্ডার থাকে। 14.5 মাস বাদে একটা সরকার 1514 জন কন্ট্রাকচুয়াল কর্মী নিচ্ছি বলে বড়াই করছেন। আর সেই সময় দাঁড়িয়ে একটা হাওড়ার কাছাকাছি উলুবেড়িয়া হসপিটালে এই মর্মান্তিক ঘটনা ঘটছে, যেখানে একজন ডাক্তার কন্যা কাঁদতে কাঁদতে বলছেন আমি বাঁচবো কিনা জানি না। আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষ এরপরও ভাববে না এই মহিলা নবান্নের 14 তলা যিনি মূল নাটের গুরুমা, তিনি রাজ্যটা কিভাবে চালাচ্ছে, তাঁর অপশাসন এই বাংলাটাকে কোথায় নিয়ে যাচ্ছে। এই শেখ বাবুলাল, শেখ আসাবুররা তো হচ্ছেন এই মহিলার ভোট ব্যাংক। এরাই তো লোকাল কমিটি মহিলার। এই যে মোর্চা, মানে সংখ্যালঘু মোর্চার সভাপতি উলুবেড়িয়ার মিডিয়া যা রিপোর্ট করেছে শেখ বাবুলাল, তিনি কি একজন ডাক্তার কন্যাকে কোন ভাষায় কথা বলছেন, ঘাড়ের এখানে মেরেছেন, হাত মুছড়ে দিয়েছেন। এবং তারপরও এ রাজ্যের আমি বলছি এ রাজ্যের বাংলার মানুষের জনজাগরণ ঘটবে না? 2026-এ মহিলাকে তাড়াবেন না? একটা অভয়ার পর আরেকটা অভয়া করছে, একটা অভয়ার পর মনোজিৎ মিশ্রদের ঘটনা ঘটে যাচ্ছে, একটার পর একটা কলকাতা শহর জুড়ে ঘটনা ঘটছে। আর তারপরে এফআইআরগুলোকে রুজু না করে সেফেস্ট সিটি বলে প্রচার করছেন। কতটা নিম্ন মানসিকতা না হলে এই পরিস্থিতি হয়? একটু বুকে হাত দিয়ে বলুন তো, আপনার কন্যা যদি সরকারি হসপিটালে কোনো বা আধা সরকারি হসপিটালেও যদি নার্সিংয়ের স্টাফ হন, আপনি রাতে ঘুমোতে পারেন? আপনি ভেবে দেখুন তো, আপনার স্ত্রী যদি সরকারি হসপিটালে রাতে ডিউটি করার ডাক্তার হন, আপনি রাত্রিবেলাটা ঘুমোতে পারেন? আমি বলছি বাংলার মানুষের ঘুমানোর সময় কি আছে? আমি এই ভিডিওটা আজকে শোনাবো, আমি কথা বাড়াতে পারছি না। আমি ভিডিওটা দুবার দেখার পর আমি নিজে শারীরিকভাবে অসুস্থ বোধ করছি। যে কোন বঙ্গে বসবাস করছি বলুন তো, যেখানে দাঁড়িয়ে একজন পুলিশের রক্ষক, টেম্পোরারি হোমগার্ড, আজকে যে এজেন্সিগুলোকে রিক্রুট করা হচ্ছে, যাদের দিয়ে লোক রিক্রুট করা হবে, টেম্পোরারি হোমগার্ড তো তবু পুলিশের অধীন আছে, তারা তো পুলিশের অধীনও থাকবে না। কীভাবে হসপিটালগুলো অসুরক্ষিত থেকে যাবে? 14.5 মাস বাদে আনন্দবাজার এইসব নিয়ে প্রশ্ন করবে না? ঘণ্টাখানেক এই নিয়ে কোনো আলোচনা হবে না? হবে আলোচনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আলটিমেটলি তো এই ব্যবস্থাটাকে শেষ করতে হবে, থামাতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ান অল্টারনেটিভ। একটাই কথা বাংলার মানুষকে বলছি, ভিডিওটা দেখুন আর এই মহিলাকে নবান্ন 14 তলা থেকে পার্মানেন্টলি সি অফ করুন। তা নাহলে সেটাই বিকল্প, আর কোনো বিকল্প নয়।
একটার পর একটা অভয়া হবে, মনোজিৎ মিশ্র হবে। তাকিয়ে তাকিয়ে দেখবেন আপনার মনোজিৎ মিশ্র যে ল কলেজে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন আমি দেখলাম, সেই কন্যাকে ওই কলেজ ছেড়ে অন্য কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হলো। ভাবতে পারছেন? মনোজিৎ মিশ্র জেলে গেছেন, কিন্তু মনোজিৎ মিশ্রকে যে 12টা কেস পুলিশ অফিসার কোনো রকম ব্যবস্থা নেননি তার বিরুদ্ধে, ওই ঘটনা ঘটানোর আগে কোনো পুলিশ অফিসারের বিচার হয়েছে বাংলায়? কেউ কোনো সংবাদপত্র সেটা নিয়ে প্রশ্ন করছে, প্রথম পৃষ্ঠায় কোনো নিউজ করছে দেখেছেন যে মনোজিৎ মিশ্র যে 12টা কেসে তার আগে ছাড় দেওয়া হয়েছে, এসআইকে গিয়ে মেরেছে, পরের দিন সে জামিন পেয়ে গেছে, কিভাবে পুলিশ প্রোটেকশন পেয়েছে, কিভাবে নবান্ন আর কালীঘাটের ফেরেববাজ এই কয়লা চোর, গরু চোর, বালি চোর, পাথর চোর, ভাইপোর র্যাকেট, এরা তো র্যাকেট, ভাইপোর র্যাকেট। এই যে শেখ বাবুলাল যার কথা বলছি, শেখ আসিফুর যার কথা বলছি, যাকে গ্রেফতার করছে, তো ভাইপোর সার্কিট সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ভোটের দিন তো এরাই ভোট লুট করতে নামবে, এরাই তো এসআইআরটা আটকানোর চেষ্টা করবে, আর এরাই প্রোটেক্টেড থাকবে। আজকে ধরা পড়েছে যে মিডিয়া আছে, মিডিয়া গেছে, পৌঁছেছে, ডাক্তার কোনো হাউ হাউ করে কাঁদছেন, সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। পুলিশ বুঝেছে এখন একটু নাড়াচাড়া হবে, তাড়াতাড়ি করে তাকে নিয়ে গিয়ে একটা জেল হেফাজত করে দিয়েছে। পরে কিছুদিন বাদে ক্যামেরার বুম যখন ঘুরবে তারা ছাড়া পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে। আমি আবারও বলছি, কেউ কোনোদিন বুকে হাত দিয়ে বলুন তো কোনো সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতে দেখেছেন মনোজিৎ মিশ্রকে যে 12টা পুলিশ কেসের পরও সাংঘাতিকভাবে অত্যাচার করা, মহিলা নিগ্রহ করা, বিভিন্ন কেস থাকা সত্ত্বেও যে পুলিশের অফিসাররা, কর্মচারীরা তাকে ছাড় দিয়েছেন, তাদের কোনো ইনভেস্টিগেশন হয়েছে? মনোজ ভার্মার পুলিশরা করেছে, রাজীব কুমারের পুলিশরা করেছে। আসলে রাজীব কুমার, মনোজ ভার্মারা এরা আছেনই প্রোটেকশনের কাজটা করতে, অপরাধের ছাতাটাকে প্রোটেক্টিভ রাখার জন্য। আজকে চলুন সেই মর্মান্তিক ভিডিওটা দেখুন। বিশ্বাস করুন, অসুস্থ বোধ করছিলাম আমিও, আপনারা অসুস্থ বোধ করবেন, কিন্তু মনের মধ্যে একটা প্রত্যয় আনুন। যদি মনে হয় যে এটা অপরাধ এবং একটা সরকারি পৃষ্ঠপোষকতায়, একটা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় আজকে এই শেখ বাবুলাল, টেম্পোরারি হোমগার্ড, শেখ আসিফুররা বৃহত্তর সমাজের আঙ্গিকে বিচরণ করছে, সেটাকে বন্ধ করব কি করে? একটাই বিকল্প, নবান্নের 14 তলা থেকে ওই মহিলাকে তাড়াতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ান অল্টারনেটিভ। শুনুন ডাক্তার কন্যা কীভাবে কাঁদছেন, ইনিও একজন অভয়া। আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না, কারণ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম। তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, আপনি আবার দেখুন, আপনার মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান, তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব, আপনার শরীরে আমি আর বলতে পারছি না, বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে। আর একজন আমার হাত মুছড়ে দিয়েছে, উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। আর পাশের আরেকজনও একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। একজন আমার হাত মুছড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে, থাপ্পড় মারার চেষ্টা করেছিল, আমি মাথা সরিয়ে নিয়েছিলাম, আমার এই জায়গায় এসে পড়েছে মাথা। আমি NW আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড, প্রসূতি মাদের যে ওয়ার্ডে রাখা হয়, ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন। আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন, মাসিরাই আমাকে হেল্প করেছেন। এক্সাক্ট টাইম তো বলতে পারবো না, 5:30 পৌনে 6টা। মাসিরা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে। সিকিউরিটি কি ছিল না? কজন ছিল ওরা? ছেলেরা কজন ছিল? 10-12 জন একসঙ্গে ঢুকে গিয়েছিল। ওরা কি পেশেন্টের বাড়ির লোকজন? ওরা পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। ওরা কি কোনো সিভিক ভলেন্টিয়ার কিছু জানতে পারছে? একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। আপনারা কি থানায় লিখিত অভিযোগ করছেন?
অবশ্যই নিরাপত্তার অভাব বোধ করছেন? অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে, রড ঢুকিয়ে দেবে। আপনার নাম কি আপনি এনএসবিডি ম্যাডামকে জানিয়েছেন? সবাইকে জানিয়েছি, আমার স্যার জানিয়েছেন।